শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিবিএল ফার্মার সৌজন্যে আরোগ্য নিকেতন। আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। স্যার আসসালামু আলাইকুম। শুভ সকাল। শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার প্রথমে আমি জানতে চাই আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। সারা বিশ্বেই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যের একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের বর্তমান অবস্থা কীরকম? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা দেখতেছি যত দিন যাচ্ছে উচ্চ রক্তচাপের হার বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে। এখন সারা বিশ্বব্যাপী যদি দেখা গেছে যে এই উচ্চ রক্তচাপ যত মানুষ মারা যায় সমস্ত বিভিন্ন রোগ বা বিভিন্ন কিছুতে, ইভেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সহ, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কারণ যেটাতে মারা যায় সেটা হলো যে উচ্চ রক্তচাপ বা এর জটিলতাজনিত কারণে মারা যায়। এখন আমরা বাংলাদেশে যে দেখছি যে এখানে আমরা উচ্চ রক্তচাপের যে ডেফিনেশন বা ক্লাসিফিকেশন করি সেই হিসাবে 20 থেকে 25% মানুষ, অর্থাৎ শতকরা 20 থেকে 25% মানুষ, যদি আমরা যে প্রতি 4 থেকে 5 জন বা 4 থেকে 5 জনের একজন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে, অর্থাৎ বয়স্কদের মধ্যে প্রতি 4 থেকে 5 জনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ পাওয়া যাবে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 50% মানুষই জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। আর যারা 50% জানে যে তার উচ্চ রক্তচাপ আছে, এর মধ্যে 25% মানুষ ওষুধ খায়, 25% মানুষ ওষুধ খায় না। তার মধ্যে আবার এই 25%-এর মধ্যে মাত্র 12.5% মানুষ আছে যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, ওষুধ খাওয়ার পরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। আর যদি আমি ধরি টোটাল 87.5% মানুষ তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই। ফলে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগতেছে। এর মধ্যে জটিলতার কারণে বিভিন্ন হাসপাতালে যে আমাদের এত রোগীর বার্ডেন, তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো এই যে রোগ যেটা খুব সহজে নির্ণয় করা যায়, যে রোগটা খুব সহজে চিকিৎসাও করা যায়, সেটাকে নির্ণয় হচ্ছে না বা সে ধরনের সচেতনতা আমাদের, আর সে ধরনের আমাদের চিকিৎসাও হচ্ছে না। আসলে এই সচেতনতা তৈরি করার জন্যই যে প্রথমে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা এটা জানুন, আদৌ আছে কিনা, আর যদি থাকে তাহলে আপনি সেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এটাকে লক্ষ্য করেই এই যে প্রতি বছর 17 মে বিশ্ব উচ্চ রক্ত দিবস পালন করা হয়। এবং এই প্রতি বছরের মে মাসটা পুরো মাস জুড়ে কিন্তু উচ্চ রক্তচাপ সচেতনতা মাস বলি আমরা, অ্যাওয়ারনেস মান্থ। অর্থাৎ প্রতি মাস জুড়েই আমাদের এই যে মে মাস জুড়ে আমাদের কিছু কর্মকাণ্ড থাকে। কর্মকাণ্ডের উদ্দেশ্য থাকে যে মানুষকে এই যে উচ্চ রক্তচাপ আছে কিনা এটা পরিমাপ করে, হয়তো বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম নেই, নির্ণয় করে দিয়ে সেভাবে পরামর্শ দেওয়া যে উচ্চ রক্তচাপ, প্রথম কথা রোগীকে জানান আপনার আছে কিনা, তারপরে আপনার উচ্চ রক্তচাপ যেহেতু আছে আপনার করণীয় কি, অথবা উচ্চ রক্তচাপ আপনার ভবিষ্যৎ যাতে না হয় সেই জন্য সচেতনতা তৈরি করার জন্যই আসলে পুরো মে মাস। আর এই 17 মেকে একদম ফিক্সড করে দিয়ে আমরা ওই কিছু যেটা আমরা কিছু স্পেশাল কিছু আসলে প্রোগ্রাম করে থাকি 17 মাস বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উল্লেখ করে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেলাম স্যার। এই যে আমরা বলছি উচ্চ রক্তচাপ, এবং এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সঠিকভাবে পরিমাপ করুন, এটিকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। তাহলে মেজার ইট অ্যাকুরেটলি যেটা বলছে, তাহলে আমি মেজারটা করব কিভাবে এবং কাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো, মানে কতর বেশি হলে আমরা এটাকে আসলে ধরবো যে হাই প্রেশার? ধন্যবাদ। এখন প্রথমে এই যে এবারে শুধু না, এই 2-3 বছর ধরে, আরো কয়েক বছর ধরে সামনে চলবে এই যে থিমটা, মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ আপনার উচ্চ রক্তচাপ যেটা প্রেশারকে আপনার রক্তচাপ মাপতে হবে সঠিকভাবে, এই কথাটা বলা আছে। আপনার মাপলেই হবে না। তাহলে এখন আমাদের কোশ্চেন আছে যে উচ্চ রক্তচাপ আছে কিনা বা আপনার রক্তচাপ যে আমি মাপবো সঠিকভাবে মাপার কেন কথা বলা হচ্ছে? কারণ হলো এই একটা রোগ, যে রোগটা আমরা নির্ণয় করি শুধুমাত্র এই যে ব্লাড প্রেশার যে মেশিন আছে মেশিনের সাহায্যে। এছাড়া অনেক রোগ আছে যেটা আমরা জানি, দেখবেন আমাদের ডাক্তারের কাছে গেলে আমরা বলে হ্যাঁ ঠিক আছে আপনার এই রোগটা সন্দেহ করা হচ্ছে, আপনার আছে কিনা কিছু রক্তের পরীক্ষা বা কিছু পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে ওই রোগটা আছে কিনা। উচ্চ রক্তচাপ একমাত্র এটা শুধুমাত্র একটা খুব সিম্পল একটা মেশিনের সাহায্যে আমরা মাপে উচ্চ রক্তচাপ
আমরা ডায়াগনোসিস করতে পারি, নির্ণয় করতে পারি। সেই কারণে এটা গুরুত্বপূর্ণ যে মাপার পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন মাপার পদ্ধতি নিয়ে যেটা আছে, যেমন আমি এরকম দৌড়াদৌড়ি করে আসলাম, আমি এক্সারসাইজ করে আসলাম, এখন প্রেশার মাপতে বসে গেলাম, এটা হবে না। বলা আছে আপনি মিনিমাম 15 থেকে 30 মিনিট আপনাকে বিশ্রামে থাকতে হবে। ওকে। যখন প্রেশার মাপবেন আপনি সুন্দর করে বসে প্রেশার মাপতে হবে। তারপর যখন প্রেশার মাপবেন আপনার হাতটা এরকম যেন আমরা ঝুলায় প্রেশার মাপতেছি, এটা হবে না। আপনার হাতটা সামনে টেবিল বা কোথাও রেস্টে থাকতে হবে। ওকে। প্রেশার মাপার ক্ষেত্রে যে আমরা কাফ ব্যবহার করি, ওই যেটা আমরা ইয়ে করে র্যাপ করে লাগাই, ওই কাপটা সঠিক সাইজের হতে হবে। ওকে। এখন একটা আছে, আমি ছোট কাপ বা যেটা নর্মাল কাপ দিয়ে যদি একটা মোটা মানুষের যদি আমরা মাপি, তাহলে রিডিং ভুল আসবে। তার জন্য আলাদা কাপ নির্দিষ্ট করা আছে যে যদি এরকম আর্ম সাইজ যদি এরকম হয় তাহলে কতটুকু কি কাপটা আমাকে নিতে হবে। এই জন্য বিভিন্ন সাইজের কাপ আছে। কাপের পজিশনটা আবার মাঝখানে দিয়ে রাখতে হবে। তাহলে এই যে প্লাস হলো, এই যখন এটা মাপবে তার আধা ঘন্টার মধ্যে চা কফি এগুলো খাওয়া যাবে না, যেগুলো সাময়িকভাবে প্রেশার বাড়ায়। তাহলে এতগুলো মেনে নিয়ে আমাকে প্রেশারটা মাপতে হবে। আচ্ছা, প্রেশার মাপার ক্ষেত্রে তারপরে ইনস্ট্রুমেন্টের কোশ্চেন আসে, তারপরে ট্রেনিং এর কোশ্চেন আসে, দক্ষতার স্কিল একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন আমার এই যে অনেকে মনে করে যে প্রেশার মেশিন থাকলেই মনে হয়ে যায়, প্রেশার মেশিন হ্যাঁ হবে, কোনটা? ডিজিটাল মেশিন। আমার ডিজিটাল মেশিন আছে, আমি সুন্দর করে যে এই নিয়মগুলো মেনে আমি এই ডিজিটাল মেশিন লাগাই দিলাম, লাগিয়ে দিয়ে শুধু মেশিন আমাকে চাপ দিতে হবে, চাপ দিলে আমার মেজারমেন্টটা চলে আসবে। এবং বলা আছে ডিজিটাল মেশিনের মধ্যে আবার বলা আছে সমস্ত ডিজিটাল মেশিন, বাজারে অনেক ধরনের ডিজিটাল মেশিন আছে, সবগুলো কি আমি ব্যবহার করতে পারবো? সবগুলোই আসলে সার্টিফাইড না। সার্টিফাইড বলে কিছু কিছু ইয়ে আছে, অবশ্য অনলাইনে লিস্ট দেওয়া আছে যেগুলোকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা বিভিন্ন ওরা সার্টিফাইড করছে যে এই মেশিন আপনি মাপতে পারেন। সেক্ষেত্রে আমরা যদি ওভারঅল একটা বলি যে যদিও কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা উচিত না কোনো প্রোগ্রামে, তারপর আমরা রোগীদের সুবিধাতে বলি যে অমরনের ভালো মেশিন যেটা আছে, জার্মান মেড বা জাপান মেড যেগুলো আছে, সেগুলো দিয়ে আপনি প্রেশার মাপতে পারবেন। ডিজিটাল মেশিনে প্রেশার মাপা উচিত কাদের জন্য? যারা হলে আসলে স্কিল না। ওকে। এবং এখানে সাধারণত এরর খুব কম হয়, যদি আমি যে নিয়মগুলো মানলাম এগুলো করি তাহলে আমার এরর কম হবে, ভুল কম হবে। তবে এর চেয়ে ভুল মাপার চেয়ে এটা দিয়ে মাপা ভালো। ওকে, তাহলে স্যার আমরা মাপলাম, কত রিডিং আসলে আমরা ধরে নিব যে এটা আমার উচ্চ রক্তচাপ, আমার এখন কনসার্ন নেওয়া উচিত, আমার একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? আচ্ছা, এখন ওভারঅল যদি আমরা সাধারণত বলি সেটা হলো যদি আমাদের উপরের রক্তচাপ বলে সিস্টোলিক রক্তচাপ, আর নিচের রক্তচাপ বলে ডায়াস্টোলিক রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপ যদি 140 বা তার বেশি হয়, আর ডায়াস্টোলিক রক্তচাপ যদি আমাদের 90 বা তার বেশি হয়, তাদেরকে আমরা উচ্চ রক্তচাপ বলি। এখন একটা কোশ্চেন আসে, সাধারণত আমরা স্বাভাবিক কোনটাকে বলি? স্বাভাবিকটা বলা আছে যে 120 বা তার নিচে হলো স্বাভাবিক, আর এখানে হলো সিস্টোলিকটা আর ডায়াস্টোলিকটা 80 বা তার নিচে হলো স্বাভাবিক। এখন একটা ব্যাপার আসে যে মাঝখানে একটা ইয়ে থেকে গেল, ওইটা কি জিনিস? এটা হলো 120 থেকে শুরু করে 139, ওখান থেকে শুরু করে হলো 81 থেকে শুরু করে 80 থেকে শুরু করে 89 পর্যন্ত, ওইটাকে আমরা প্রি হাইপারটেনশন বলি, প্রি ডায়াবেটিসের মতো, অর্থাৎ হাইপারটেনশনের আগের অবস্থা, উচ্চ রক্তচাপের আগের অবস্থা। এটার ইম্পর্টেন্স কি? এই গ্রুপের অনেক পিপুল আছে যারা ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হতে পারে। তাহলে করণীয় কি? যদি দেখা যাচ্ছে যারা এই গ্রুপের মধ্যে আছে উচ্চ রক্ত, তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা, অর্থাৎ তাদের স্বাস্থ্যকর জীবনযাত্রা মাপতে হবে। এই স্বাস্থ্যকর জীবনযাত্রা যারা মেনটেন করে, তাহলে ভবিষ্যতে এদেরকে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা যাবে। এই যে স্যার আপনি 3টা গ্রুপ বললেন, আমরা কিন্তু প্রায়শই আরেকটা গ্রুপ পাই যে আমার লো প্রেশার, বিশেষ করে এই গরমকালে কিন্তু অনেকের ক্ষেত্রে লো প্রেশার নিয়ে আছে। এইটা কি এই হাইপারটেনশনের সাথে কোনো সম্পর্কিত না, কিন্তু এটার গুরুত্বটা আচ্ছা, লো প্রেশার বলতে যেটা আমরা কনভেনশনালি যে রোগীরা যেটা বলে, স্যার আমার সারা জীবনই লো প্রেশার ছিল, এখন দেখি আর উচ্চ রক্তচাপ হচ্ছে। এই লো প্রেশার বলতে তারা সাধারণত কি বোঝাচ্ছে? আমরা যদি বলি একটা লো প্রেশার একটা কথা, আর হাইপোটেনশন যেটা বলছে সেটা একটু আলাদাভাবে ব্যবহার করা হয়। এখন যদি এরকম আছে যে লো প্রেশার হলো, এখন আপনি আমার সারা জীবনে প্রেশার ধরেন 120 উপরেরটা, এখন আমার কোনো কারণে ইদানিং আমি পাচ্ছি প্রেশার হলো 100 বা তার চেয়ে কম, তাহলে এটা আমার কি লো প্রেশার হচ্ছে? এই লো প্রেশার অনেকগুলো কারণে হতে পারে, যেটা আপনি বললেন যে এই যে গরমের সময় অত্যধিক ঘাম হচ্ছে, এই গরমের সময় দেখবেন সর্দি ঠান্ডা কাশি হচ্ছে। ইভেন এই সর্দি ঠান্ডা কাশিগুলোর এখানে আমাদের অবজারভেশন হলো এই সর্দি ঠান্ডা কাশিগুলো অনেকেরই প্রেশার কমায় ফেলে, এবং কিছুদিনের জন্য হলো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য হলো প্রেশার কম থাকে। ইভেন অনেক রোগী আছে যারা হাইপারটেনসিভ, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ওষুধ খাচ্ছে,
তাদের যে প্রেশার কমে যায়, আমরা তাদেরকে প্রেশার কিছুদিনের জন্য উচ্চ রক্তের ওষুধ বন্ধ রাখতে হয়। এরা তো পরবর্তীতে আলোচনায় আসবে যে আমরা আসলে উচ্চ রক্তের ওষুধ বন্ধ রাখতে পারি কিনা। এদেরকে বন্ধ রাখা তখন প্রয়োজন হয়ে পড়ে, বন্ধ রাখতে হয়, পরবর্তীতে আবার আস্তে আস্তে যখন বাড়ে তখন আবার অ্যাডজাস্ট করতে হয়। অথবা কারো যে ডায়রিয়া হলো, এই যে গরমের সিজন, মানুষের অসুখ বিসুখ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, প্রচুর বমি হলো, অথবা কোনো কারণে বিশেষ করে মেয়েদের পিরিয়ডের সময় খুব বেশি ব্লিডিং হলো, প্রেশার কমে গেল, তাহলে এই যে প্রেশার, তার নর্মালি যে সব প্রেশারটা থাকতেছে ধরেন 120 করে আছে, এখন কোনো কারণে এই সময় অল্প সময়ের জন্য তার প্রেশারটা আমার 100 বা তার নিচে চলে আসলো, একে তখন আমরা বলতেছি সাধারণত হাইপোটেনশন বা লো প্রেশার। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে ছোটবেলা থেকে তাদের প্রেশার 100 নিচে থাকতে পারে, সিস্টোলিক প্রেশারটা। ওরা অনেক সময় বলে স্যার আমি 100 নিচে আছে প্রেশার, কিন্তু আমার কোনো সিমটম নাই। তো এখন এটা কি অস্বাভাবিক, এটা কি তাদের লো প্রেশার? আমরা তাদেরকে বলি এটা তাদের জন্য নর্মাল প্রেশার। কারণ আমরা যে এতক্ষণ ধরে স্ট্যাটিস্টিক্স বললাম, যে প্রেশারের ডেফিনিশন বললাম, এই ডেফিনিশনটা হলো বলে 95th পার্সেন্টাইল বলে, অর্থাৎ যত মানুষের তার 95% ক্ষেত্রেই এইটা স্বাভাবিক ধরে নেওয়া হয়, তাদেরকে এই প্রেশারটা স্বাভাবিক থাকে, স্বাভাবিক পেপার মধ্যে। আর এই যে 5% যেটা আছে, এই 5%-এর ক্ষেত্রে ওইটা কমও হতে পারে, যে 100% আমরা বলি যেমন নর্মাল প্রেশার 100 থেকে 140, উপরেরটা সিস্টোলিক, আসলে 60 থেকে 90 নর্মাল বলি এটা আমরা অনেক সময়। তো এই যে 100 নিচে থাকতে পারে কোনো কোনো মানুষের ছোটবেলা থেকেই, তারা আবার আসলে স্বাভাবিক প্রেশার, তাদের জন্য লো প্রেশার না। লো প্রেশার, ওকে স্যার। আমি এখন এই পর্যায়ে আমরা লো প্রেশার জানলাম, এবার আমরা স্যার প্রি হাইপারটেনসিভ যে গ্রুপটা আছে, যার কথাটা আপনি বললেন যে কিছুটা নিচে, মানে তারা পরবর্তীতে হাইপারটেনশন হওয়ার ঝুঁকিতে থাকছে, এবং এক্ষেত্রে আপনি বললেন তাদের খুব জরুরি লাইফস্টাইল মডিফিকেশন, কারণ তাহলেই আমরা প্রিভেন্ট করতে পারবো, প্রতিরোধের জন্য হাইপারটেনশনটা করা পসিবল। এখানে এই ক্ষেত্রে কি কি লাইফস্টাইলের কথা আছে পরামর্শের মধ্যে, এবং কি রকমের ওষুধ খেলে বা জীবনযাত্রার মাধ্যমে থাকলে এটা আমরা প্রিভেন্ট করতে পারি? ধন্যবাদ। এখন একটা ব্যাপার, সবসময় আমরা ভ্যাকসিন খুঁজি, যে রোগের ভ্যাকসিন যাতে না হয় আমরা ভ্যাকসিন দেই। এখন স্বাভাবিক একটা কোশ্চেন অনেক সময় রোগীরাও এসে বলে, স্যার আমি কি করলে বা কি না করলে আমার উচ্চ রক্তচাপ হবে না, বা উচ্চ রক্তচাপ আমরা প্রিভেন্ট করতে, যেটা আমরা অনেক সময় ভ্যাকসিন অফ হাইপারটেনশন বলি, অর্থাৎ হলো উচ্চ রক্তচাপের টিকা। এখন টিকার পর কি কি কাজ করলে হবে? 1 নাম্বার যেটা আমাদের, কারণ ওজনটা নিয়ন্ত্রণ, আমরা যদি ওজন নিয়ন্ত্রণ করি। 2 নাম্বার আমাদের বলা হচ্ছে এক্সারসাইজ। আমি যদি এরকম বসে বসে থাকি সারাদিন, বসে বসে কাজ করি, যদি সারাদিন অ্যাক্টিভ না থাকি, এক্সারসাইজ না করি, তাহলে আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন যদি আমি অ্যাক্টিভ থাকি, রেগুলার এক্সারসাইজ করি, তাহলে আমার উচ্চ রক্ত সম্ভাবনা কমে যাবে। এখন অ্যাক্টিভ থাকার ব্যাপারে আসলে এই যে এক্সারসাইজের ব্যাপারে অনেক সময় কথা আছে, রোগীরা স্বাভাবিক কোশ্চেন করে, স্যার আমি এই গরমের মধ্যে কিভাবে হাঁটবো, সকালে দুপুরে গরম, আমি তো গরমের মধ্যে হাঁটতে গেলে ঘেমে আমি তো দুর্বল হয়ে যেতে পারি, আমি তো অসুস্থ হয়ে যেতে পারি। শীত, একদম শীতের মধ্যে সকালবেলা আমি কিভাবে হাঁটতে যাব, বৃষ্টি হচ্ছে, রেইনি সিজন, আমি কিভাবে হাঁটবো? এখন এদের ক্ষেত্রে বলা আছে ক্ষেত্রে সাধারণত এখন যে আমরা এটা বললাম যে 30 থেকে 50 মিনিট প্রতিদিন, সপ্তাহে কমপক্ষে 5 দিন হাঁটা, এটা হলো কমপক্ষে। আর ভবিষ্যৎ হাঁটার লিমিট যদি 30 থেকে 50 বেশি হাঁটি আরও ভালো, আর 5 দিনের জায়গায় 7 দিন হাঁটি আরও ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কমপক্ষে। এই যে কনসেপ্টটা থেকে এখন কিছুটা এক্সারসাইজের ব্যাপারে সরে আসছে। এখনকে মানুষকে উৎসাহিত করা হচ্ছে যে আপনি বেশি বেশি করে সারাদিন অ্যাক্টিভ থাকুন। কিভাবে সারাদিন অ্যাক্টিভ থাকবে? বলা আছে যে আপনি যদি, আমাদের এখন মোটামুটি সবার হাতে স্মার্ট ওয়াচ আছে, বা সবার হাতে কিন্তু মোবাইল আছে, মোবাইলের মধ্যে কিন্তু একটা সফটওয়্যার সব অ্যাভেলেবেল, যে আমি সারাদিন যে যত স্টেপ হাঁটবো, স্টেপ কাউন্টিং বলে। প্রথম দিকে ছিল যে আমাদের রিকমেন্ডেশন ছিল যদি আপনি প্রতিদিন 10,000 স্টেপ হাঁটেন, তাহলে আপনার ওই যে আমরা যে এক্সারসাইজ যেটা, সেটার কাজ হয়ে যাবে। এরকম না, আমরা এখানে একটা কথা ছিল যে আপনি এত জোরে হাঁটবেন ঘাম ছুটে যাবে, ঘাম হয়ে যাবে, ঠিক আছে, আপনার হার্ট রেট বাড়তে থাকবে। এই কনসেপশন এখনটা কিছুটা চেঞ্জ হয়েছে। এখন বলা আছে যে আপনি ঠিক আছে 10,000 স্টেপের পরে তো মাঝখানে 6,000 ছিল, এখন বলে 8,000 স্টেপ। 8,000, 9,000। হ্যাঁ, 8,000 নয়। আপনার সারাদিনের মধ্যে যদি আপনি 8,000 স্টেপ, সেটা আমার বাথরুমে যাওয়া হতে পারে, সেটা আমার ওই যে মেয়েরা যেমন বাসায় অনেক কাজ করে, সেই যে এই হাউস হোল্ড কাজগুলো হতে পারে, আমি বাগান করা হতে পারে। বাগান করা কি অ্যাক্টিভিটি না? আমি সারাদিন সকালবেলা না করে আমি বাগান করতেছি, একটা মানুষ কৃষক মাঠে কাজ করতেছে, তাহলে কি সকাল আবার হাঁটবে সে? তার প্রয়োজন আছে? তার তো প্রয়োজনই নাই, কারণ সারাদিন সে যে পুরো মাঠের মধ্যে সে কাজ করতেছে সে। তাহলে এই জন্য বলা আছে যদি আমি সারাদিনে 8,000 স্টেপ যদি আমি হাঁটি,
আমি কিছু দেখতেও পারবো, আমি মনিটরিং করতে পারবো যে আমার কত হয়েছে 6,000, আমার 2,000 হাঁটতে হবে, তাহলে আমি একটু অ্যাক্টিভ হয়ে নিই। এই অ্যাক্টিভিটিগুলো আর সাথে ওই যে বাগান টাগান করার অভ্যাস থাকলে এগুলোকে এনকারেজ করা হয়। মানে লাইফ স্টাইলের মধ্যে অ্যাক্টিভিটিটাকে Activity, ইনকর্পোরেট এই- করলেই হ্যাঁ, আমাদের হার্ট রেট মানে ওজন এবং হাইপারটেনশন দুইটাকেই কন্ট্রোলে রাখতে পারবো। এই যে কন্ট্রোল রাখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে স্যার বুঝিয়ে বলছিলেন। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা হাইপারটেনশন নিয়ে আরো ডিটেলস কথা বলবো। বিরতির আগেই স্যার আপনি অনেক সুন্দর করে লাইফ স্টাইলের বিভিন্ন উপদেশগুলি দিচ্ছিলেন স্যার। এইখানে স্যার আপনি বলছিলেন যে হাইপার টেনশনটাকে কন্ট্রোল করার জন্য ওজনের সাথে একটা সম্পর্ক, উচ্চ মানে বেশি ওজন মানে, কিন্তু বেশি ওজন মানেই কি হাইপার টেনশন? কারণ অনেককেই বলা হয় যে দেখা যায় লিন অ্যান্ড থিন, কিন্তু দেখা যায় উচ্চ রক্তচাপ। এরকম রোগীদের ক্ষেত্রে আমরা কিভাবে পরামর্শটা দিব? ধন্যবাদ আপনাকে। এখন এমন একটা যেটা কোশ্চেন আসলে অবশ্যই ভ্যালিড, যে হালকা পাতলা লোক আছে স্যার, তারও হলো উচ্চ রক্তচাপ হতে পারে। এখন এই যে হালকা, তবে ওই হালকা পাতলা লোকের যদি আবার ওজন বাড়ে তাহলে উচ্চ রক্ত আরো বাড়বে। আচ্ছা। ঠিক আছে। এখন তাহলে কোশ্চেন হচ্ছে তাহলে হালকা যেমন একটা ওজন বাড়লে উচ্চ রক্তচাপ হবে, হালকা পাতলা মানুষের কেন আসলে রক্তচাপ হলো? এখন এই ক্ষেত্রে কয়েকটা ব্যাপার হলো। এক নাম্বার, উনার হতে পারে তার ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ তার বাবা মা বা যে কোনো একজনের অথবা তার ফ্যামিলিতে ভাই বোনে কার উচ্চ রক্তচাপ আছে, তাহলে এই উচ্চ রক্তচাপ তার হওয়ার সম্ভাবনা আছে। একটা গেল ফ্যাক্টর। 2 নাম্বার, ওনার লাইফ স্টাইল কেমন। উনি হয়তো স্ট্রেস, যে জব করে, ওই যে আমরা অনেক সময় বলি ইঁদুর দৌড়, কম্পিটিশন, টার্গেট ফিল আপ করা, গোল অ্যাচিভ করা। এই যে গোল অ্যাচিভ করতে যে ইঁদুর দৌড়, এই ইঁদুর দৌড় করতে গেলে আমাদের কিছু কিছু স্ট্রেস হরমোন বলে, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, এই স্ট্রেস হরমোনগুলো আমাদের কিন্তু প্রেশার বাড়াতে, এই দিনের পর দিন আমাকে এই যে রক্তনালী যে চাপ দিয়ে দিয়ে আমাকে সংকুচিত করে করে প্রেশার বাড়াবে। আচ্ছা। তাহলে এইটা একটা তার কারণ হতে পারে। তারপর হতে পারে তার খাবারের অভ্যাস। খাবার অভ্যাস মানে সে যদি লবণযুক্ত খাবার খায় অধিক বেশি, বিশেষ করে কনফেকশনারি ফুড, বিশেষ করে ফাস্ট ফুড গুলা, এগুলো যদি খায়, এগুলোর মধ্যে প্রচুর লবণ থাকে। প্রসেস ফুড, যেগুলো ক্যান ফুড বা প্রসেস ফুড থাকে, এগুলো আবার কারো কারো লবণাক্ত ইলিশ আছে না, এগুলো পছন্দ হতে পারে। এই যদি থাকে, সে কন্টিনিউয়াসলি এই সব খাবার যদি প্রতিদিন খায়, অনেক ইয়েতে আছে কালচারে যে এগুলাই তারা ফাস্ট ফুড ছাড়াও অন্য সময় উপায় থাকে না, তো এই তাদেরকে ঝুঁকি থাকবে বেশি উচ্চ রক্তচাপ হওয়ার। এই জন্য লিন অ্যান্ড থিন হলেই যে তার রক্তচাপ হবে না তা না, অন্যান্য কারণেও তার উচ্চ রক্তচাপ হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্যার। তাহলে প্রথমেই স্যার আপনি বলেছিলেন যে আমাদের নিয়মিত হার্ট মানে প্রেশারটা মেপে আমার জানতে হবে যে আমার উচ্চ রক্তচাপ আছে কিনা, এবং শুধুমাত্র এই প্রেশার মেপেই কিন্তু একটা ডায়াগনোসিস করা যায়। অনেক ক্ষেত্রেই রোগীরা বলে যে আমার প্রেশারটা বেশি হলো, তারপরে ডাক্তার তো অনেকগুলি টেস্ট আমাকে দিয়ে দিল, এই টেস্ট করতে অনাগ্রহ থাকে। এই ক্ষেত্রে স্যার পরামর্শটা কি থাকবে যে মানে সাধারণ মানুষের জন্য, যে ব্লাড প্রেশার হলে কি নিয়মিত কিছু পরীক্ষা করার দরকার, নাকি শুধুমাত্র প্রেশার মাপলেই হবে? আচ্ছা, ধন্যবাদ। একটা হলো যে উচ্চ রক্তচাপ আমরা ওই যে ডায়াগনোসিস করার জন্য আমাকে হলো ওই যে আমি প্রেশারের মেশিন দিয়ে মাপলাম, সে ডিজিটাল হোক বা অ্যানালগ, অনেক সময় অ্যানালগ বলে, আমরা অ্যানারয়েড বলি, যে কোনোতে আমি রক্তচাপ ডায়াগনোসিস করলাম। কিন্তু দুইটা হলে একটা উচ্চ রক্তচাপের তো কিছু কারণ থাকতে পারে। কি কারণে হচ্ছে, যদি আপনি কারণটা দূর না করেন, আপনি শুধু এমন আছে ওষুধ দিয়ে কন্ট্রোল হবে না, অথবা ওষুধ বেশি লাগবে, যেখানে ওষুধ লাগতো একটা বা ওষুধ লাগতো শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এনাফ, সেখানে আপনি ওষুধ 3টা ওষুধ খাচ্ছেন, দেখেন কন্ট্রোল হচ্ছে না, দিন দিন বেড়েই যাচ্ছে। তাহলে আমাকে একটা জানতে হবে যে কি কারণে আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে। ওই যে আমরা আলোচনা, কিডনি সমস্যার জন্য হতে পারে, এন্ডোক্রাইন সমস্যার জন্য হতে পারে। তাহলে এই পরীক্ষাগুলো, অথবা কখনো কোনো ওই যে ইলেকট্রোলাইটস এর পটাশিয়াম কম, এটা কোনো যে প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরন বলে, সেজন্য হতে পারে, সেটা একটা ক্লু আর কি, পটাশিয়াম কম। তাহলে আপনি যদি এটা পরীক্ষা না করেন, আপনি যে কি কারণ হচ্ছে কিভাবে বুঝবেন? সুতরাং আপনার কি কারণে আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে সেটার জন্য আপনাকে কিছু রক্ত পরীক্ষা এবং অন্যান্য কিছু ইমেজিং পরীক্ষা বলে, ইমেজিং মানে করে এক্সরে, আল্ট্রাসাউন্ড, এই ধরনের পরীক্ষা আপনার করা লাগতে পারে। ঠিক আছে একটা। 2 নাম্বার হলো যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ দীর্ঘমেয়াদী যদি আপনার উচ্চ, এমন হতে পারে যে আপনার কোনো সিমটম নাই, আপনি ডাক্তারের কাছে, এমন হতে পারে উচ্চ রক্তচাপ কখন ধরা পড়ে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ডাক্তারের কাছে অন্য রোগ নিয়ে আসছেন, অন্য কারণে আসছেন, আপনি চোখ দেখাতে গেছেন, চোখের অপারেশন করবেন, মাইপে দেখে প্রেশার হাই বলে তাড়াতাড়ি আপনি কার্ডিওলজিস্টের কাছে যান, আপনার প্রেশার কন্ট্রোল করে আসেন, ফার্স্ট ধরা পড়লো এরকম। তারপরে আপনার প্রথম প্রেগন্যান্সি হলো বা প্রথম বাচ্চাই হলো, আপনি ডাক্তার মাপলো ইয়ে করার জন্য স্ক্রিনিং হিসাবে
আপনি বলে ধরা পড়লো, প্রেশার ধরা পড়লো। তাহলে এই যে আপনার জানেন না যে আপনার কখন থেকে প্রেশার ধরা পড়ছে, কারণ 60 থেকে 70% ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কোনো ধরনের সিমটম নাও থাকতে পারে, উপসর্গ নাই, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা কিচ্ছু নাই। আপনি ডাক্তারের কাছে জানো না, অথবা ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে আপনার তো প্রেশার আছে, আপনার ওষুধ খাইতে হবে, আপনি বললেন আমার কোনো কষ্ট নাই, আমি ওষুধ খামো গে বিনা কারণে। এই যে ওষুধ খাচ্ছেন না, এই যে ফলে কি হবে, উচ্চ রক্তচাপ আপনাকে কিছু কিছু ক্ষতি করবে, যেটাকে আমরা বলি টার্গেট অর্গান ড্যামেজ। তাহলে এই যে দীর্ঘমেয়াদী যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে, আপনার কোনো কোনো অর্গান ড্যামেজ হতে পারে। এর মধ্যে আমরা ব্রেন বললাম, চোখ বললাম, হার্ট বললাম, ক্ষতি, কিডনি সমস্যা হতে পারে, আর হতে পারে যে রক্তনীতে ব্লক হতে পারে। এখন আপনার এই সমস্যাগুলো হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? তখন ওই অর্গানগুলো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন কিডনি পরীক্ষা করা লাগে, হার্টের পরীক্ষা করা লাগে, হার্ট মোটা হয়েছে কিনা, এই জন্য ইসিজি, ইকো পড়া লাগে। তারপরে হলো যে ব্রেনের সমস্যা হয়েছে কিনা, চোখের সমস্যা হয়েছে কিনা। তাহলে তখন হয়তো আরে অনেক সময় বলে আরে এত পরীক্ষা করা লাগে নাকি, উচ্চ রক্তচাপ, আমি ওষুধের দোকানদারে গেছি, ওষুধের দোকানদার প্রেশার মাপছে, আমার তো একটা ওষুধ দিয়ে দিছে, আমি ওষুধ খাইতেছি। তাহলে এই যে এটা আছে, ওইটা কেন দেখো, আমার কিডনি ড্যামেজ হয়েছে কিনা, কিডনির সাথে আমার প্রোটিন যাচ্ছে কিনা, কেন প্রয়োজন আছে। যদি আমি দেখি হ্যাঁ আমার টার্গেট অর্গান ড্যামেজ আছে, আমার কিডনিতে প্রোটিন যাচ্ছে, এখনো ক্রিয়েটিন আমার বাড়ে, অনেকে কিডনি অপেক্ষা, আর আমার ক্রিয়েটিন তো নর্মাল আছে, আমার তো হলে কিডনি সমস্যা নাই, ভুল। যখন আপনার ক্রিয়েটিন বাড়বে তখন অর্ধেক কিডনি আমার ড্যামেজ অলরেডি। তো সুতরাং আপনার সেই জন্য আর্লি ডায়াগনোসিস করার জন্য আমার সামনে কিডনিতে প্রোটিন যায় কিনা সেটা আমরা দেখি। এখন প্রোটিন আছে, তাহলে আমরা বুঝতে আপনার তো সমস্যা শুরু হয়ে গেছে কিডনিতে, এটা কি আপনার ঠেকাইতে হবে না? এটা কি চলতে দেওয়া যাবে? যাবে না। যে আপনার প্রেশার কন্ট্রোলের পাশাপাশি এই প্রেশার কন্ট্রোলের বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ আছে, অনেক ওষুধ আছে। তাহলে কোশ্চেন হতে পারে, এখন অনেক সময় রোগী বলে কম দামি ওষুধ আছে, ওষুধের দোকানদার তো আমার খুব কম দামি ওষুধ দিল, স্যার এত দামি ওষুধ কেন দিল? দামে তারতম্য আছে। এখন এমন আছে যে দামি ওষুধটা আছে, এই দামি ওষুধটা শুধুমাত্র আপনার প্রেশার কমাবে তা না, আপনার ওই যে কিডনি যেটা আছে, কিডনি প্রোটেকশন দেবে, কিডনিকে সুরক্ষা করবে, ইভেন ওইটা আপনার হার্টকে সুরক্ষা করবে। তাহলে এক একটা যে গ্রুপের ওষুধ আছে, এই গ্রুপের ওষুধগুলোর এক একটা অর্গানের উপর আলাদা ইফেক্ট আছে, ওকে সুরক্ষা দেয়, অথবা যেটা আপনার হার্ট স্লো আছে আরো স্লো করবে না। সুতরাং এই যে প্রত্যেকটা ওষুধ কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সবার জন্য একই ওষুধ না, যার জন্য যেটা দরকার তাকে ওইটা বাছাই করে দিবে। এই জন্যই আপনার ডাক্তার, এই জন্য আপনার কার্ডিওলজিস্ট, ওকে বাছাই করে দিতে হবে যে কার জন্য কোন ওষুধটা দরকার। অনেক অনেক ধন্যবাদ স্যার, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বিভিন্ন ধরনের ওষুধ অ্যাকচুয়ালি হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে। অনেক রকম ওষুধ আছে, অনেক কম দামি থেকে বেশি দামি, দামটা তো ভিত্তি না, বিভিন্ন গ্রুপের ওষুধ আছে। এবং এই গ্রুপের আপনি তো বলছেন স্যার ফার্মেসির কাছে, আমাদের দেশে তো একটা প্র্যাকটিস আছে, আমার প্রেশার আছে, আমার আত্মীয় কেউ একজন, আমি যে ওষুধ খাচ্ছি তিনি মনে করছে এটাই তার জন্য প্রযোজ্য, নিজের থেকেই শুরু করে দিচ্ছে। কিছু কিছু ওষুধ তো বাজারে পাই যে আচ্ছা এটা প্রেশারের ওষুধ, শুরু করে দিতে হবে। এই রকম ধারণা থেকে আপনি খুব সুন্দর করে বললেন যে রেজিস্টার্ড ডক্টর ছাড়া কোনো রকম প্রেশারের ওষুধ অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে তো অ্যাডভাইস করতেও পারে না, এবং এটা যে রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমি স্যার এই জায়গাতে একটা খুব আমার জানার জন্যে, এই যে বিভিন্ন ধরনের ওষুধ, কোন ধরনের ওষুধ অ্যাকচুয়ালি প্রথমে শুরু করা উচিত, যে একজন আসলে যায়নি কারো কাছে, সেইটা কি বিভিন্ন গ্রুপের জন্য আলাদা, নাকি বয়স বা বিভিন্ন কনসিডারেশনের মাধ্যমে এটা শুরু করা লাগে? এখন প্রথমে আমাদের আছে ওভারঅল, যার কোনো কোমরবিডিটিস নাই, তার হার্টের ব্লক নাই, হার্টের সমস্যা নাই, অ্যাজমা নাই, বা কোমরবিডিটিস নাই, তাদের জন্য আমরা বলি একটা ফার্স্ট লাইন অফ অ্যান্টি হাইপারটেনসিভ, মানে তাদের হলো এইগুলো যে শুরু করা যাবে যদি কোনো ধরনের অন্য কোনো জটিলতা বা অন্য কোনো সমস্যা না থাকে। তবে সেই ক্ষেত্রে আমরা বলি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ওই গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করতে পারবো। তাদের এসি ইনহিবিটর বা এআরবি গ্রুপ বলে, আমরা বিভিন্ন ধরনের এসি ইনহিবিটর আছে, আমরা রোগীদের স্বাভাবিক এই অনুষ্ঠানের সাথে রোগীদের নাম বলা যাবে না, ওষুধের নাম, এসি ইনহিবিটর বা এআরবি গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবো, অথবা ডায়াবেটিক জাতীয় ওষুধ আছে। এই তিনটা গ্রুপের ওষুধ আমরা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ বলে আমরা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ শুরু করব। কিন্তু একই ক্ষেত্রে, হ্যাঁ বয়সের ক্ষেত্রেও একই, হ্যাঁ বয়সের ক্ষেত্রে এরকম আছে, তবে হ্যাঁ বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা তখন এটা চেঞ্জ হবে। ওই যে বললাম আপনার, কিন্তু আপনার সাধারণ মানুষের জন্য বলছে কথা, কিন্তু স্পেশাল সিচুয়েশন বলে, আমার এখন প্রেগন্যান্সি আছে, আমি এসি ইনহিবিটর দিতে পারবো? দিতে পারবো না, অন্য তখন সিলেকশন করে দিতে হবে কোন গ্রুপ সে পাবে। আমার বয়স্ক রোগী,
আমার দেখা যাবে এসিনিউটারি আরবি বা অনেক সময় দিয়ে এ কমতেছে না, তখন আমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা আমাকে হলো ডায়াবেটিস, এই গ্রুপটা তখন আমাকে চুজ করতে হবে। এই যে যখন স্পেশাল সিচুয়েশন আসবে, এখন যেমন আমরা ফার্স্ট লাইনের মধ্যে বিটা ব্লকার নাই, বিটা গ্রুপের ওষুধ নাই, কিন্তু যখন আপনার হার্টে ব্লক পাওয়া যাবে, যখন আপনার হার্ট অ্যাটাক হবে, আপনার হার্ট ফেলার থাকবে, এই তখন আপনার ফার্স্ট লাইনে একদম বলছে এটাতে শুরু না করলে আপনার গুনাহ হবে, মানে আপনি অপরাধ হবে, আপনি ইভেন রোগী আপনাকে ইয়েও করতে পারবে, শুরু করতে পারবে যদি আপনি বিটা ব্লকার দিয়ে শুরু না করেন, যদি এটা কন্ট্রাইন্ডিকেশন না থাকে। সেক্ষেত্রে বিটা ব্লকার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওষুধ সে দিতে হবে তখন। তাহলে এই যে সিচুয়েশন ভেদে কোন গ্রুপের ওষুধ কার ভালো কাজ করবে, কাকে ওই যে ভবিষ্যতে জটিলতা থেকে বাঁচাবে, এইটা সিদ্ধ নির্ভর করবে, এটা চিন্তা করে করবে হলো ডাক্তার আপনার জন্য ঠিক করে দিবে। মানে এটা যে কারণে বলার উদ্দেশ্য যে বিভিন্ন রকমের ওষুধ আছে এবং একজন ডাক্তার অনেক কিছু কনসিডারেশন করে কিন্তু একটা ওষুধ শুরু করে। এটা ফার্স্ট লাইন অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে তার জন্য শুরুই হবে অ্যাডভান্স থার্ড লাইন মেডিসিনটা, যদি তার জন্য ওইটা থার্ড লাইনের বা সেকেন্ড লাইনের ড্রাগ থাকে। নিজে নিজে তো অবশ্যই না, এবং অরেজিস্ট্রেকৃত রোগীর কাছ থেকে অবশ্যই এই ধরনের ওষুধ শুরু করাটা খুবই ঝুঁকিপূর্ণ নিজের স্বাস্থ্যের জন্য। নিব ছোট্ট একটি বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেইলস কথা বলবো। বিরতির আগে স্যার আমরা হাইপার টেনশনের বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে কথা বলছিলাম, ওষুধের মানে প্রকারভেদ এবং কখন কোনটা শুরু করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজে নিজে ওষুধ শুরু করা যাবে না। তাহলে ওষুধের দায়িত্ব তো ডাক্তারের এবং কোনো টেস্টও করার দায়িত্ব ডাক্তারের, কিন্তু নিজের থেকে যে স্বাস্থ্য মানে পরিবর্তন আমরা বলছিলাম মানে মেনে চলা, সেটাতে আর কি কি পরামর্শ থাকতে পারে? আমরা তো অ্যাক্টিভিটি ওজন বলছি, অ্যাক্টিভিটি কথা বলছি, নরমাল অ্যাক্টিভিটি। এখন একটা জিনিস আছে খাবার দাবার, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অলরেডি কিছু আলোচনা করছি, বিশেষ করে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অধিক লবণযুক্ত খাবার যেগুলা, এই সব খাবার খেলে আমার প্রেশার তৈরি হতে পারে। আমি এই জন্য এই খাবারগুলো যত কম পারা যায় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বিশেষ করে যেসব খাবারে অতিরিক্ত লবণ আছে, তাহলে লবণযুক্ত খাবার, এর মধ্যে কনফেকশনের ফুডও আছে। 2 নাম্বার আছে আমাদের হলো অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার। কার্বোহাইড্রেট যুক্ত খাবার কি করবে? কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমার বেশ করে কি বলি, ভাত, আলু, চিনি, মিষ্টি, কোক, এগুলা অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবার। এগুলো আমাদের কি করবে? এগুলো আমার ওজন বাড়াতে হেল্প করবে। এগুলো আমার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার জন্য মানে ঝুঁকি করবে। এই জন্য অনেকে এটা বলা শুরু করছে এখন সাদা বিষ, হোয়াইট পয়জন, চিনি, ভাত সাদা রঙের। এই জন্য এগুলোকে আমরা কম করে বলা আছে যে এখন মাছ, মাংস, ডিম, দুধ এগুলো হার্টের জন্য দায়ী না, বরং কার্বোহাইড্রেট জাতীয় খাবারই এখন হার্টের জন্য দায়ী। সুতরাং এই খাবারগুলো আমরা যত সম্ভব, যতটুকু লাগবে আমার, আমি যে কি পরিমাণ পরিশ্রম করি আমি সেই পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো। অর্থাৎ কার্বোহাইড্রেট লাগে আমার কিন্তু কাজ করার জন্য, পরিশ্রম করার জন্য। আমি যদি কম কাজ করি আমি কার্বোহাইড্রেট কম খাবো। আবার আমি যে পরিমাণে খাবো সেটা দিয়ে কিন্তু যে গ্রামে ওয়ার্কার তার কিন্তু ওই পরিমাণে চলবে না। সে অনেক ভাত খাবে, সেখানে ওটাকে সে পোড়ায় ফেলবে, তার জন্য আলাদা। আবার এই জন্য ওই কার্বোহাইড্রেট, এই জন্য আমাদের জন্য যারা আমরা সেডেন্টারি ওয়ার্কার, অল্প বসে বসে কাজ বেশি যাদের, তারা ভাতের পরিমাণ কম খাবো। ভাত, আলু, চিনি, রুটি একই অবস্থা আমরা কম খাবো, মানে সুষম খাদ্যাভ্যাসটা। সুষম খাদ্যাভ্যাস। 3 ইয়াটা হলো অধিক চর্বিযুক্ত খাবার আমরা বর্জন করব। কথা আছে যে আমরা সমস্ত দিয়ে দিই, আপনার হার্টের সমস্যা হয়েছে, আপনার ব্লক পাওয়া গেছে, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন থেকে আপনার গরু, খাসি, মাছ, মাংস, ডিম, দুধ বন্ধ, সিল একটা মারিয়ে দিলাম। এখন অবশ্য আমরা সিল মারি না। এখনকার যে আছে রিকমেন্ডেশন আছে, বে আছে, গরু মাংস, খাসির মাংস, ডিম, দুধ কোনোটাই কোনো নিষেধ নাই। সবই বলতে হবে মডারেশন, সবই হলো পরিমাণ মতো খেতে হবে। এখনকার রিকমেন্ডেশন বলা আছে প্রতিদিন আপনি ডিম কুসুমসহ একটা করে খাবেন। এখনকার বলা আছে ডিমের কুসুমের মধ্যে ভালো প্রোটিন থাকে। এখনকার বলে ডিমের কুসুম হার্টের জন্য ভালো, ভালো কোলেস্ট্রল বাড়ায়। তো সুতরাং এখন বলছে প্রতিদিন রিকমেন্ডেশন হলো আপনি সুস্থ হোক অসুস্থ হোক সবার জন্য একটা করে মিনিমাম ডিম খেতে হবে, এলে একটা। 2 নম্বর হলো কার্বোজাত, ওই যে গরু মাংস, খাসির মাংস, বা এতে অনেকে বলে গরু মাংস খেলে স্যার আমার প্রেশার বেড়ে যায়, ধাপ করে প্রেশার বেড়ে যায়। তো অনেক আমরা যখন বলি না গরু মাংসে প্রেশার বাড়ায় না, বলে স্যার আমার তো বাড়ায়। আমি তখন ওরকম বলি যে অনেক সময় বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। অনেক সব রোগীকে বোঝানোর জন্য বলা হয়। ছোটবেলা আমরা ওই ড্রাকুলা বই পড়তাম, যে ড্রাকুলা বই পড়ার পরে দেখতাম চারিপাশে শুধু ড্রাকুলা, রাতের বেলা ওয়াশরুমে যেতে পারতাম না, তাই না? তো মনের মধ্যে রয়েছে বাঘ। তো সুতরাং আপনি যদি মনের মধ্যে রাখেন যে গরু মাংস খেলে আপনার প্রেশার বাড়বে, ঠিকই প্রেশার বাড়বে, সুতরাং আপনি ধরে নেন এটাতে প্রেশার বাড়াবে না। তো সুতরাং গরু মাংস, খাসি মাংস সবই খেতে পারবে পরিমাণে।
আর সম্পৃক্ত চর্বি বলে, বেশ কিছু অ্যানিমেল, এগুলো আমরা যে নিয়ন্ত্রণ করতে হবে। আর একটা বলা হচ্ছে অসম্পৃক্ত চর্বি, যেগুলোতে এখন রোগীদার তো কোশ্চেন করবে যে সম্পৃক্ত চর্বি মানে খারাপ চর্বি আর ভালো চর্বি, আমি ডিফারেন্স কেমনে করব? এটা ডিফারেন্স করার নর্মাল টেম্পারেচারে যদি আপনি রাখেন, যে চর্বিটা শক্ত হয়ে যায় নর্মাল টেম্পারেচার আপনি রেখে দিলে সেটা হলো খারাপ চর্বি, আর যেটা নরম থাকে মানে তেল অবস্থায় থাকে সেটা হলো ভালো চর্বি। যেমন আপনার আমাদের যে অ্যানিম্যাল ফ্যাট যদি রাখেন শক্ত হয়ে যাবে, নারকেল তেল শক্ত হয়ে যাবে, পাম অয়েল শক্ত হয়ে যাবে, এগুলো ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আচ্ছা, নারকেল তেলও ক্ষতিকর, পাম অয়েলও ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। এর কারণে এখানে সম্পৃক্ত চর্বি বেশি থাকে। আর আমরা চাই যে অসম্পৃক্ত চর্বি বা যেটা ভালো তেল কিসে থাকে? সামুদ্রিক মাছে। যেমন সামুদ্রিক মাছ বলতে সুবিধা এখন কনফিউশন হয়, যেন আমরা স্যামন মাছের কথা বলি, স্যামন মাছ তো আমাদের সে অ্যাভেলেবেল না। কোনটা বলা আছে? আমাদের ইলিশ স্যামনের চেয়েও বেটার, ইলিশ মাছ। আচ্ছা, কি পাওয়া যায়? আমাদের এখন মেকরেল পাওয়া যায়, সার্ডিনস পাওয়া যায়, এগুলো অধিক তৈলাক্তযুক্ত মাছ, এগুলো আমরা ভালো, এই তেল স্বাস্থ্যের জন্য ভালো। এবং এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা ওই যে কারণে ভালো বলছে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। তারপরে বলছে তেলের মধ্যে হ্যাঁ সূর্যমুখী তেল, তারপরে আমাদের হলো যেটা বলে সরিষার তেল, আমাদের হলো সরিষার তেল কিছুটা, এদের চেয়ে এগুলো বেটার, জলপাই তেল এগুলো বেটার। কিন্তু অনেক সময় কোশ্চেন আছে যে সয়াবিন তেল ভালো না খারাপ, বলে সয়াবিন তেল ভালো না বেশি, খারাপও না বেশি, এটা রান্নার জন্য উপযুক্ত তেল, এটা ব্যবহার করতে পারবে, এখানে কোনো ক্ষতি নাই অ্যাটলিস্ট, ঠিক আছে? এটা মেসেজটা পৌঁছে দেওয়া মানুষের জন্য। আর যেগুলো আছে সূর্যমুখী, এগুলোতে আবার ওমেগা 3 এগুলো বেশি থাকে, এগুলো একটু বেটার তেল হিসাবে আর কি। এটা রাইস ব্রান অয়েল, এটা স্যাফ্লাওয়ার অয়েল বললে, সানফ্লাওয়ার অয়েল, এগুলো। আচ্ছা, এগুলো তেলের ব্যাপার গেল। আর একটা হলো যে সম্পৃক্ত চর্বির মধ্যে বেশ করে বিচি জাতীয় খাবার, ছোটবেলায় কিন্তু আমরা কাঁঠালের বিচি খেতাম, এটা স্বাস্থ্যকর খাবার, বা সিমের বিচি, এগুলো কিন্তু স্বাস্থ্যকর খাবার, এগুলো এনকারেজ করা হয়েছে। এই বিচি জাতীয় খাবারে প্রোটিনও যেমন থাকে, তেমনি অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। অনেক ক্ষেত্রে এই যে বিচি জাতীয় খাবারটা কিডনি রোগের জন্য একটু, আচ্ছা, কিডনি যদি থাকে, যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, যাদের কিডনি থাকে ওই যে স্পেশাল সিচুয়েশনে, তাদের জন্য আমরা রেস্ট্রিকশন দিব, কম দিব আর কি তাদের জন্য। কিন্তু তাদের প্রোটিনের মাত্রা এখন এই আলোচনায় সবসময় চলতেছে, আমরা যেখানে না করি বলা আছে যেটুকু আমার প্রোটিন খাওয়া দরকার তার চেয়ে অনেক কম পরিমাণ আমার প্রোটিন নেই। এরা যদি আবার বলেন যে প্রোটিন খাবেন না, তাহলে তো অপুষ্টি হবে, সবারই তাই অপুষ্টি চলতে, সবাই দুর্বল হচ্ছে। এই জন্য বলা আছে যে কোন নিষেধ করার ব্যাপারে, বিশেষ করে আমাদের বাংলাদেশি পিপুলের ক্ষেত্রে খুব সাবধানে নিষেধ করা উচিত, জেনারেল পিপুলের ক্ষেত্রে স্পেশালি। তাহলে এটা আমাদের গেল যে বিচি জাতীয় খাবার আমরা খাবো। তাহলে যে আর বাদাম জাতীয় খাবার যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের ওই যে ভালো কোলেস্ট্রল সেগুলো একটু ভালো থাকে, সেটা আমরা খেতে পারবো। তাহলে এটা গেল। আর আমাদের বলা আছে যে পটাশিয়াম যেসব খাবারে বেশি থাকবে সেগুলো খাবার খাবো। তো পটাশিয়াম কোথায় বেশি থাকে? বলা আছে ফলমূল, ফলে যেসব ফল যত রসালো ফল সেগুলো তত বেশি পটাশিয়াম থাকবে। এবং পটাশিয়াম আমাদের রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে, রক্তনালীকে স্বাভাবিক রাখে এবং আমার উচ্চ রক্তচাপ হতে প্রিভেন্ট করে। এই জন্য ফলমূল, শাকসবজি এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। আর একটা যেটা কোশ্চেন আসে যে সেটা অ্যালকোহল নিয়ে। এখানে অ্যালকোহল একটা কনফিউশন তৈরি হয়, বিশেষ করে রেড ওয়াইন নিয়ে। বলে যে রেড ওয়াইন স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এখানে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটাকে ক্লিয়ারলি কথা বলে দিছে যে আপনি রেড ওয়াইনে যে লাভটুকু যেটুকু হবে, অর্থাৎ লাভের জন্য রেড ওয়াইন খাওয়া যাবে না। রেড ওয়াইনে ক্ষতিকর জিনিস আছে, অ্যালকোহলে প্রেশার বাড়ায় এগুলা। যে লাভের জন্য আপনি রেড ওয়াইন খাচ্ছেন, যদি আপনি লাল আঙুর খান তার লাভ রেড ওয়াইনের চেয়ে অনেক গুণ বেশি। ওদের সরাসরি রিকমেন্ডেশন বলে যারা এখন অ্যালকোহল শুরু করেন না তারা অ্যালকোহল খাবেন না, ওই লাভের জন্য খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা একদমই ছাড়তে পারবেন তাদেরকে জন্য যে বলা আছে মেয়েদের জন্য 1 পেগ, ছেলেদের জন্য 2 পেগ, এরকম রিকমেন্ড করা আছে। এবং অ্যালকোহল ডেফিনেটলি প্রেশার বাড়ায়, অ্যালকোহল একটা কথা। সুতরাং এই জিনিসগুলো আমাকে, আর একটা হলো যে আমাদের লাইফস্টাইলের মধ্যে যে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, স্ট্রেসফুল লাইফ অ্যাভয়েড করা, তাহলে আমাদের স্ট্রেস হরমোন যাতে না হয়। অর্থাৎ আমি কথা বলি স্বাদ এবং সাধ্য, এটা ডিফারেন্স কমায় না। প্রথমে আমার ক্যাপাসিটি জানতে হবে, আমি কতদূর যেতে পারবো, আমি কতদূর আমার এই লাইনে আমার ক্যাপাসিটি আছে। এখন আমার স্বপ্ন যদি অনেক বড় হয়, আমি এরকম স্ট্রেসের মধ্যে থাকতে, সবসময় স্ট্রেসের মধ্যে থাকবো, আমার যে প্রেশার বাড়বে, বাড়বে, ওই গোলে তো দূরের কথা, আমার স্বপ্নের আগে আমি মুক্তির পড়ে যাব। সুতরাং আমার স্বপ্ন এবং আমার সাধ্য বা আমার ক্যাপাসিটি, আমি কি পারবো এটা আমাকে জানতে হবে এবং এটার মধ্যে আমাকে গোল ব্যবহার করতে হবে। আর গোল নিয়ম হলো, গোল টার্গেট যেটা আছে এই গোলকে ভাগ ভাগ করতে হয়। মানে অ্যাচিভমেন্ট শুধু আমরা বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে, এই আমাদের সমস্যা এই জায়গায়, আমাদের অ্যাচিভমেন্ট ছোটখাটো একটা জিনিস আমার অ্যাচিভমেন্ট, ছোট করে সুন্দর করে আমি সকালবেলা 1 ঘন্টা হাঁটলাম, এটাও আমার একটা অ্যাচিভমেন্ট।
ঠিক আছে, এই জন্য ছোট ছোট যে অ্যাচিভমেন্ট এগুলোকে এনজয় করা শিখতে আমার যে না হ্যাঁ এইটু আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমি নামাজ পড়তে পারছি ফজর ওইটা আমি ধরতে পারি, এইটাও আমার একটা অ্যাচিভমেন্ট। সুতরাং এই যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো গোলকে এই ভাগ করতে হবে অ্যাচিভমেন্ট, তাহলে আমার স্ট্রেস কম হবে। তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এইটা আমাদের চলে গেল। এখন আমাদের এই নন ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট যেগুলো আছে বলে এগুলো ওষুধ ছাড়াও আমি এগুলো দিয়ে আমার প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পারবো এবং আমার উচ্চ রক্তচাপকে প্রিভেন্ট করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি খুব সহজে এবং মানুষের উপযোগী করে আপনি তুলে ধরছেন। নিব ছোট্ট একটি বিরতির পরে স্যার আমরা আরও আলোচনা করব। বিরতির আগে স্যার আপনি অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, জীবনযাপনের জন্য যা যা দরকার এটা কিভাবে করতে পারে এটা বুঝিয়ে বলছিলেন স্যার। আমরা একদম শেষের দিকে আছি। আমরা স্যার জানতে চাবো কিছু কিছু মিথ আছে, কিছু কিছু ভুল ধারণা আছে, খুব সহজে ছোট ছোট করে যদি স্যার আমরা উত্তরগুলি নিই আপনার কাছ থেকে। যে যেমন অনেকের একটা ধারণা আছে আমার প্রেশার, আমি আর স্যালাইন খেতে পারবো না। ইভেন ডায়রিয়া হলেও দেখা যায় যে তারা না আমার প্রেশারের ওষুধ খাই, আমি স্যালাইন খেতে পারবো না। এইটা কতটুকু ঠিক? হ্যাঁ ধন্যবাদ। এটা খুব মানে যেমন একটা এখন তো ডায়রিয়া খুব কম এবং গরম, এখন সিজন আসতেছে, ডায়রিয়া সিজন, রেইনি সিজন, ডায়রিয়া সিজন। এখন ডায়রিয়া হচ্ছে রোগীর, অথবা রোগীর হলো প্রচুর ঘাম হচ্ছে, যে ঘাম হবে। এখন একটা রোগী উচ্চ রক্তচাপের ওষুধ খায়, এখন উচ্চ রক্তচাপের ওষুধ খায়, তার ডায়রিয়া হচ্ছে। এখন রোগীরা বলে স্যার আমার তো প্রেশার বেড়ে যাবে ওই যে ইয়ার ওষুধ স্যালাইন খেলে। এখন স্যালাইনটা যদি আমার ডায়রিয়া, তো আগে তো আমার জীবন বাঁচাইতে হবে প্রথম কথা, শুধু আমাকে স্যালাইন খেতে হবে, এখানে আমার প্রেশার মুখ্য না, আগে জীবন মুখ্য। জীবন বাঁচলে সারা শরীর বাঁচবে, সুতরাং আমাকে জীবন বাঁচানোর জন্য আমার স্যালাইন খেতে হবে। এক। দুই নাম্বার হলো যে আমি যে মানে স্যালাইন কখন আসলে আমার প্রেশার বাড়াবে, এই একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। যদি আমি প্রতিদিন 3-4টা করে স্যালাইন খাই দীর্ঘমেয়াদী 2, 3, 4, 5 বছর ধরে, তখন আমার এই যে বলে যে লবণ আমার বাড়ায়, প্রেশার বাড়ায়। এখন আমি অল্প বেশি করে লবণ খেলাম, এখন ধরেন আমার কি প্রেশার বেড়ে যাবে? না, কোনদিন বাড়বে না। তাহলে আমি দীর্ঘমেয়াদী যদি আমি অনেক দিন ধরে লবণ বেশি খাই বা আমি যদি স্যালাইন বেশি খাই দীর্ঘমেয়াদী, তাহলে আমার প্রেশার বাড়তে পারে, আস্তে আস্তে হবে। এই মুহূর্তে তো আমি খেলে আমার প্রেশার হবে না, আমাকে আগে বাঁচতে হবে। সুতরাং আমাকে স্যালাইন খাওয়া দরকার, শুধু দরকার না, স্যালাইন আমার জীবন রক্ষাকারী। ওকে, অত্যন্ত মানে রাইটলি আমাদের পাচ্ছি যে স্যালাইন এই সময় খেতে হবে। যদি আমার হাইপারটেনশন হয়, এই যে অনেক বেশি সোয়েটিং হচ্ছে, লাগবে আমার, তাহলে স্যালাইন এই বিশেষ করে এই গরমের সময় কারো ইভেন আমার ডায়রিয়ার জন্য অথবা আমার ঘামের জন্য প্রেশার কমে গেছে, প্রেশার ওষুধ আমার বন্ধ রাখতে হতে পারে, হ্যাঁ, তাহলে সাময়িকভাবে, কিন্তু স্যালাইন আমাকে খেতে হবে। ওকে। এরপরে স্যার অনেকের ধারণা থাকে যে কাঁচা লবণ, পাতে কাঁচা লবণ খাওয়া যাবে না, তখন তারা করে কি লবণটা ভেজে তারপরে খায়, এটা কতটুকু? আচ্ছা, এখন কাঁচা লবণ খাওয়া যাবে না, আমরা বলি পাতে লবণ খাওয়া যাবে না। রোগীরা আমাদের কোশ্চেন স্যার ভেজে খাওয়া যাবে কিনা, তখন আমি অনেক সময় রোগীর সাথে একটু ফান করে বলি যদি আমি লবণ ভাজি, এটা কি লবণ থাকে না চিনি হয়ে যায়? বলে স্যার লবণ থাকে। যেহেতু লবণ থাকে সুতরাং আপনি ভাজেন অথবা কাঁচা খান, একসা নাকি খাওয়া যাবে না এক্সট্রা। তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীরা কোশ্চেন করে স্যার আমি কি কাঁচা লবণ একদমই খেতে পারবো না? এখন একটা ব্যাপার আছে, প্রতিদিন আপনার জন্য 5 গ্রাম লবণ বরাদ্দ। এখন আপনার যেহেতু 5 গ্রাম লবণ বরাদ্দ, এখন আপনি ধরেন রান্নাতে লবণ কম দেন, তাহলে আপনি, অথবা আপনার ফ্যামিলিতে আছে সবাই একই পরিমাণ লবণ খায় না, কারো এই জন্য রান্না করার সময় আপনার কনভেনশনালি আছে লবণ কম দেন। অথবা এমন আছে বাইরের রেস্টুরেন্টগুলোতে দেখবেন লবণ দেয়ই না, আপনি আপনার পছন্দ মতো লবণ অ্যাড করে নেবেন, তাহলে পাতে থেকে আপনি লবণ খেলেন না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিছু কাঁচা লবণ খেতে পারবেন, নিষেধ নাই, যেহেতু আপনার 5 গ্রাম, আপনার প্রতিদিন 5 গ্রাম হচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ। আবার লবণ বেশি খাওয়া যেমন খারাপ, লবণ কম খাওয়া খারাপ, ঠিক আছে? কেন প্রতিদিন আমাদের শরীর থেকে লবণ চলে যাচ্ছে, ওই আমরা বলি না ঘাম লন্তা, বলি না লন্তা, ঘামের সাথে লবণ যাচ্ছে, আমাদের থুতুর সাথে লবণ যাচ্ছে, আমাদের প্রস্রাব পায়খানার সাথে লবণ যাচ্ছে। তো এই যে লবণের ঘাটতি পূরণ যদি না করি আমি, তাহলে তো আমার অন্য ধরনের সমস্যা তৈরি হবে। সুতরাং আমার লবণ কমও খাওয়া যাবে না, লবণ বেশিও খাওয়া যাবে না। এবার স্যার আরেকটা ওষুধ রিলেটেড একটা মানে কনফিউশন থাকে অনেকে, যে ওষুধ অনেকে শুরু করতে চায় না, যে প্রেশার ওষুধ একবার শুরু করলে আমার এটা তো সারা জীবনের জন্য খেতে হবে, এই ধারণাটা কতটুকু? এর সাথেই আরেকটা ধারণা থাকে যে কিছুদিন ওষুধ খাওয়ার পরে তারা দেখে যে আমি তো প্রেশারটা নিয়ন্ত্রণে আছে, তখন মনে করে যে আমার তো প্রেশার কন্ট্রোল হয়ে গেছে, ভালো হয়ে গেছে, জ্বরের মতো, যে জ্বরের ওষুধ খেয়েছি, জ্বর ভালো হয়ে গেছে, এখন ওষুধ বন্ধ। এই দুইটা ধারণা যদি একটু বলেন, যে ওষুধ কি দীর্ঘমেয়াদী খেতে হবে সারা জীবন,
আর ওষুধ মানে কন্ট্রোলে থাকলে কি ওষুধ বন্ধ করে দেওয়া যাবে নাকি নিজে নিজে, নাকি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? আচ্ছা, ধন্যবাদ। সেটা হলো যে অনেক সময় আমাদের রোগীদের ইনার্শিয়া থাকে, ডাক্তারদের ইনার্শিয়া থাকে, যে আমরা ওষুধ শুরু করতে দেরি করি বা রোগীরা ওষুধ খেতে চায় না, বলে স্যার একবার শুরু করলে তো আমার সারা জীবন ওষুধ খেতে হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আপনি একবার ধরলে হয়তো সারা জীবন আপনার ওষুধ খেতে হবে, কারণ আমাকে ব্রেনকে বাঁচাইতে হবে, আমাকে চোখকে বাঁচাইতে হবে, আমার হার্টকে বাঁচাইতে হবে, আমার হলো কিডনিতে বাঁচাইতে হবে। এখন আমি অনেক সময় রোগী বলি, ধরেন আমি আল্লাহ না করুক প্যারালাইসিস হয়ে আমার 15-20 বছর বাঁচলাম, আমার বিছানায় শুয়ে শুয়ে আরেকজনের উপর নির্ভর করে আমাকে চলতে হলো, এটা কি বেশি কষ্টকর নাকি আমার প্রতিদিন একটা করে ওষুধ খাওয়া কষ্টকর? বলে ডেফিনেটলি স্যার আমার ওষুধ খাওয়া তো কোনো কষ্টই না সেক্ষেত্রে। বলে হ্যাঁ, এইটা যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে আমাকে নিয়মিত ওষুধ খেতে হবে যতদিন আমার প্রয়োজন হয়, এবং আমাকে প্রেশারকে ধরে রাখতে হবে। এখন এই ধরে রাখার এখন মাঝখানে কোনো কোনো ক্ষেত্রে আমার হয়তো প্রেশার ওষুধ বন্ধ রাখতে পারে, বিভিন্ন যেমন আমরা ডায়রিয়া বিভিন্ন সেশন বললাম। হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রেই আবার প্রেশারের ওষুধ আমি বন্ধ করা লাগতে পারে, আমার দীর্ঘমেয়াদী নাও খাওয়া লাগতে পারে। যেমন আমি শরীরের ভিতরে বিশেষ করে বয়স্ক মানুষ ব্যথার ওষুধ খাই, NSAID গ্রুপের ওষুধ। এখন NSAID গ্রুপের ওষুধের তো কয়েকটা সমস্যা, একটা হলো প্রেশার বাড়ায়, 2 নম্বর কিডনির সমস্যা করে, 3 নম্বর হলো যে আমার প্রেশারের ওষুধ দিয়েও প্রেশার কন্ট্রোল হয় না সহজে, তাদের 1টা 2টা 3টা ওষুধ লাগে। দেখবেন অনেক ক্ষেত্রে যখন ওষুধ প্রেশার কন্ট্রোল হয় না, তখন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি আপনি কি কোনো ব্যথার ওষুধ খান? রোগী বলে স্যার এই যে ব্যথাটা থাকে, ব্যথার ওষুধ না হলে চলতে পারি না। তাহলে এই যে ব্যথার ওষুধ বা NSAID গ্রুপের ওষুধ, ব্যথার ওষুধ কিন্তু অনেক ধরনের আছে, কিন্তু বিশেষ করে এই গ্রুপের ওষুধ খেলে আমার প্রেশার বাড়বে, প্রেশার তৈরি হবে এবং আমার প্রেশার সহজে কন্ট্রোল হবে না। তাই এই গ্রুপে এখন আপনি রোগীকে কাউন্সিল করে আপনি অন্য গ্রুপের ওষুধ দিলেন, এই গ্রুপের ওষুধ থেকে রোগী অন্য গ্রুপের ওষুধ দিলেন, এবং রোগীকে যখন যেহেতু প্রেশার অনেক বেশি আপনি প্রেশার শুরু করলেন, শুরু করার পর কিছুদিন পরে দেখা গেলো আপনি যেহেতু ওষুধ ছেড়ে দিয়েছে ব্যথার ওষুধ, আপনি আস্তে আস্তে প্রেশার কমতে শুরু করলো, তারপরে প্রেশার ওষুধ দেওয়া থাকলে আরো কমতে শুরু করছে, আমার নর্মাল নিচে নেমে, তখন কি আমি ওষুধ চালাবো না, তখন আমি ওষুধ বন্ধ করে দিব, তার ওই রোগীর আর ওষুধ খাওয়া লাগবে না। যেমন একটা রোগীর ধরেন ছিল, সে ওরাল কনসার্ভেটিভ পিল খেত, পিলের জন্য তার প্রেশার তৈরি হয়েছে। এখন আমি তাকে কাউন্সিল করে তাকে পিল হয়তো চেঞ্জ করছি, অথবা পিল বন্ধ করছি, অথবা এখনকার নতুন যে পিলগুলো আছে এখানে ইস্ট্রোজেন কম থাকে, ফলে মানে বেশি আসলে প্রেশার তৈরি ইস্ট্রোজেন কন্টেনিং পিলগুলোতে, এখনকার পিলগুলোতে ইস্ট্রোজেন কম থাকে, প্রেশার ইউজুয়ালি হয় না। কিন্তু সেই ক্ষেত্রে তাদের কি হবে, প্রেশার তৈরি হলো, ধরেন এখন আমি পিল বন্ধ করলাম, তার আস্তে আস্তে তখন হয়তো কিছু ওষুধ লাগলো, পরবর্তীতে ওষুধ বন্ধ করতে হলো, আমরা ওষুধ বন্ধ করলাম। তার ওজন বেশি ছিল, ওজনে আমরা এরকম করে আস্তে আস্তে ওজন কন্ট্রোল হলো, আমরা কিন্তু বাদ দিলাম। তার মানে বাদ দেওয়া কিন্তু যাবে আর কি, যে বাদ যাওয়া যাবে না এমন কিন্তু না, বাদ তাদের প্রয়োজন হলে তাদের প্রেশার ওষুধ বন্ধ করে। আর সেকেন্ডটা কোশ্চেন করছিলেন কি জানেন? এই প্রেশার ওষুধ খেয়ে নরমাল যখন থাকছে, এখন একটা কথা হলো যে প্রেশার ওষুধ খেয়ে তার নরমাল হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী যখন অন্য ডাক্তারের কাছে গেছে বা কখন কোনো ফার্মেসি ম্যান অথবা প্রেশার মাপছে, বলে প্রেশার তো নরমাল, এই আপনার তো প্রেশার নরমাল, আপনি ওষুধ খান কেন? এখন আমি অনেক সময় বলি যে আপনি ঘোড়ার রাশ টানছেন, ঘোড়া দাঁড়ায় গেছে, আপনি ওষুধ খাচ্ছেন, প্রেশার কন্ট্রোলে আসছে, আপনি ছেড়ে দিবেন, বাড়তে শুরু করবে কয়দিন পরে। ঘোড়া যেমন আপনি আসছে ছেড়ে দিলেন, ঘোড়া হাঁটতে শুরু করলো, প্রেশারও আপনি তেমনি বাড়তে শুরু করবে কয়দিন পরে। তাহলে এখন আপনি তো ওষুধ খেয়ে এটাকে কন্ট্রোলে রাখছেন, আপনাকে ওষুধ তাহলে খেয়ে যেতে হবে, কন্ট্রোল করতে হবে। আপনি ওই যে এখন নিয়ন্ত্রণ আছে বলে আপনি ওষুধ বাদ দেওয়া যাবে না, এইটা খুব কমন ভুল একটা আমাদের, যে আমি এখন কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, আমি ওষুধ খাওয়া ছেড়ে দিলাম। এমনও রোগী আছে পরবর্তীতে দেখা দেখ বড় ধরনের জটিলতা নিয়ে আসে, এই ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক নিয়ে তখন আমাদের কাছে আসে। সুতরাং কোনো অবস্থাতেই আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া, যিনি আপনার ফিজিশিয়ান, আপনি ওষুধ বন্ধ করবেন না, ওষুধ শুরুও করবেন না পরামর্শে, ওষুধ বন্ধও করবেন না পরামর্শে। আর এই যে আর একটা কথা হলো যে এই জন্য মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, এই জন্য গুরুত্ব এখানে। অর্থাৎ আমি যে ওষুধ শুরু করব, আপনার আদৌ আসলে প্রেশার ঠিক বাড়তে লাগবে কিনা সেটা কনফার্ম করে আপনাকে এই জন্য ওষুধ দেওয়া উচিত, যে আপনার আসলে প্রেশার আছে এবং প্রেশার ওষুধ লাগবে। না হলে ওই রোগীর মতো ক্ষেত্রে রোগী তো কনফিউশন তৈরি হবে যে আসলে আমার লাগবে কি লাগবে না ভবিষ্যতে। এই জন্য ওই যে প্রথমে যে আমাদের এই বছরের যে থিমটা এই জন্য গুরুত্বপূর্ণ, যে প্রেশার আমাকে আছে কি না আদৌ সেটা কনফার্ম করতে হবে সঠিকভাবে প্রেশার মেপে। অনেক অনেক ধন্যবাদ স্যার। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে হাইপারটেনশন যে একটা নীরব ঘাতক, এটা যদি আমি কন্ট্রোলে না রাখি আমার লাইফের অনেক প্রবলেমগুলি হতে পারে, সেটা খুব সুন্দর করে তুলে ধরলেন। এবং এটার থেকে বেঁচে থাকার জন্য কীভাবে আমাদের লাইফস্টাইল চলা উচিত সেটা বলে দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে উপস্থিত থাকেন। ধন্যবাদ আপনাকে।